টাকা পয়সা অভাব নাই, কিন্তু এসালাম গ্রুপ যদি কোনো কারণে বিজনেস থেকে ওয়ার্ক আউট করে অথবা যা দেওয়ার নারা আছে সেটাও করলো না, বিজনেসও মুভ করলো না, বিজনেস আর বাড়াইলো না, তাতে কি হবে? কারণ এসালাম গ্রুপ আরো 10টা গ্রুপ যদি এইভাবে বাংলাদেশ থেকে তারা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় বা সারেন্ডার করে, এখন কোন পর্যায়ে গিয়ে বা কোন পরিস্থিতিতে গিয়ে তারা ফরগিভ পাইলো বা ফরগিভ করতেছে, নিশ্চয় সেখানে একটা দেন দরবার আছে, নিশ্চয় সেখানে একটা কমিটমেন্ট আছে। এই গ্লোবালাইজেশনের যুগে টাকা এবং অর্থ অথবা ডলার এটা এক দেশ থেকে আরেক দেশে যাবে, সেটা যদি কোনো কাজে ব্যবহৃত হয় বা বিজনেস বা কোনো বিষয়ে ওই টাকাগুলি ইউজ হয়, তাহলে এটার একটা ডেভেলপমেন্ট আছে। তো কোনো কিছু না, এটাকে কিছু লোক চুরি করবে, আবার কিছু লোক কাজে লাগাবে এবং ইন্ডাস্ট্রি কলকারখানা করবে। বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতিতে সমস্ত বিষয়গুলোই মিডিয়ার কারণে হোক, আপনার ডিজিটাল মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়া অথবা মানুষের রাজনৈতিক সচেতনতার কারণে আমরা সব বিষয়গুলি চিন্তা করতে পারি এবং জনসাধারণ চিন্তা করে। এটা খুবই ভালো দিক বাংলাদেশের প্রেক্ষাপটে। এই সমস্ত দেশে যখন এই জাতীয় বিষয় হয় বা আসে, তখন কিন্তু পার্লামেন্টে বিরোধী দলের একজন লোক দাঁড়িয়ে বক্তব্য রাখেন, আবার সরকারি পক্ষের একজন লোক এটাকে ক্লারিফাই করেন। আর সেই ক্ষেত্রে জনগণ ওইটা দেখে সন্তুষ্ট হবে অথবা না হবে। পরবর্তী যে ৪ বছর পরে তারা যদি এটা সন্তুষ্ট হয় তাহলে পক্ষে ভোট যাবে, আবার সন্তুষ্ট না হলে বিপক্ষে ভোট যাবে। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আন্দোলন সংগ্রাম, কথা, টক শো, বিশাল আলোচনা কোথাও নাই। তো সেক্ষেত্রে আমি যদি একটু পেছনে যাই, আমি আপনাদেরকে একটা ছোট গল্প বলতে পারি। আমার মনে হয় মাহবুব ভাই খেয়াল রাখতে পারেন। আমি নামটা হঠাৎ করে ভুলে গেছি। উনি কিছুদিন আগে মারা গেছেন। উনি আ উনি এরশাদ আমলে উনি অর্থমন্ত্রী ছিলেন এবং উনি একজন ইউএফটি টিচার ছিলেন। উনাকে ডেকে নিয়ে অর্থমন্ত্রী করা হয়েছিল। এই যে উনি বছর ২ এক আগে মারা গেছেন। উনার বাড়ি লক্ষ্মীপুর। উনি ইউএফটি টিচার। তো সেক্ষেত্রে উনার সাথে আমার প্রায় দেখা হতো, আমাদের অঞ্চলের লোক বলে। তা আমি উনাকে একদিন জিজ্ঞাসা করলাম যে, "বড় ভাই, আপনি আমাকে বলেন, এই যে আপনি অর্থমন্ত্রী ছিলেন এই সময় স্বৈরশাসনের সময়, ওই দেশে তো চুরি ডাকাতি আপনি কমাতে পারেন নাই। বরং কিছু লোক আপনাদের আওতায় গিয়ে ধনী এবং টাকা পয়সা পাচার করছিল। যদিও ওই সময় এতটা হয় নাই।" তো উনি আমাকে উত্তর দিলেন very ক্লিয়ারলি যে, "এই গ্লোবালাইজেশন এর যুগে টাকা এবং অর্থ অথবা ডলার এটা এক দেশ থেকে আরেক দেশে যাবে, সেটা যদি কোনো কাজে ব্যবহৃত হয় বা বিজনেস বা কোনো বিষয়ে ওই টাকাগুলি ইউজ হয়, তাহলে এটার একটা ডেভেলপমেন্ট আছে। তো কোনো কিছু না, এটাকে কিছু লোক চুরি করবে, আবার কিছু লোক কাজে লাগাবে এবং ইন্ডাস্ট্রি কলকারখানা করবে।" তখন সে আমাকে একটা উদাহরণ দিল যে, এখানে যে সমস্ত বড়, বড় চেইন স্টোর গুলো আপনারা দেখেন বা ব্যাংকগুলি, এরাও কিন্তু রাতারাতি অনেক ধনী হতেছে। এবং হয়ে তারা কি করে? মানুষ হয়তো কষ্ট পায় বা মানুষের থেকে সুদ বেশি নেয়। কিন্তু পরবর্তীতে তারা আরেকটা ব্রাঞ্চ খোলে। সেখানে আরো কিছু লোক চাকরি পায়। মানে অর্থনীতি যে উনি আমাকে বুঝাতে চেষ্টা করল, পোলারাইজেশন টা এইভাবে হয় অনেক সময়। তো সেক্ষেত্রে এটা নিয়ে খুব ওরি হওয়ার কিছু নাই। টাকা তো কেউ নিয়ে পুড়ি ফেলায় না বা এটার মাটির নিচে লুকায় রাখে না। যদি they can do something to better option, then it will be mobilize the society, economy and development. তো আমি উনার আর উত্তর দিতে পারলাম না। কারণ আমার আসলে উনাকে উত্তর দেওয়ার মতো যে অর্থনীতির যে নলেজ বা বাংলাদেশের যে মানে ইনার সাইড এ যে সমস্ত জিনিস হচ্ছিল, তা আমি উনাকে আর বিব্রত করি নাই, আমি নিজেও হই নাই। তো আমি যেটা মনে করি যে বাংলাদেশের আ আপনাকে যদি আমি বলি, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা প্রায়র যে উনি ক্ষমতা আসার আগে কানাডা আসছিলেন ১/১১ পরে। তো উনাকে এরকম প্রশ্ন করা হয়েছে। অনেকে উনাকে সরাসরি প্রশ্ন করছে দেশের এই অবস্থা। তো উনি বলছে যে, "আপনারা আমাকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করেন এবং আমরা গণতান্ত্রিক দল, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এই সমস্ত কিছু আমরা দূরীভূত করব।" আত্মবিশ্বাসের সাথে বলছে। তার পরবর্তীতে উনারা ক্ষমতা আসলেন ২০০৮ পরে উনি আরো ১ বার কি ২ বার আসছেন। আমি সেখানেও ছিলাম। তো উনাকে প্রশ্ন করছে যে, "দুর্নীতি যদি আপনি না থামাতে পারেন, তাহলে তো আপনার যে কথা আগে দিছিলেন বা এখন যা হচ্ছে এটা তো গ্রহণযোগ্য না।" সরাসরি বলছে। উনি বলছে তো, "আমি তো এই বিষয়ে জিরো টলারেন্স এবং বাংলাদেশে কোন দুর্নীতি হবে না, হতে দেওয়া যাবে না।" ক্লিয়ারলি বলছেন। টরন্টো কনভেনশন সেন্টার। I was present there. আমার মনে হয় আমি 2nd সারিতে বসা ছিলাম। এখন সেই ক্ষেত্রে বাংলাদেশের উনি ৩ বার ৪ বার প্রধানমন্ত্রী কন্টিনিউয়াসলি, আমি নিজে আসলে শঙ্কিত। উনাকে নিয়ে আমি শঙ্কিত না। আমার উনার ভিশন আর ভিউ দেখে আমার মনে হচ্ছে
যে উনি বঙ্গবন্ধুর কন্যা হিসাবে দেশের যেই লক্ষ্য সোনার বাংলা গড়ার, সেই ক্ষেত্রে ওনার কোনো কৃপণতা নাই, কোনো ভেজাল নাই। কিন্তু উনি দেশ চালাতে গিয়ে যে কয়জন মানুষ বিভিন্ন মন্ত্রণালয়ে রাখছেন, আসেন আপনার অর্থ মন্ত্রণালয় বা এই যে আমাদের দুর্নীতিবাজ যারা, তাদেরকে সেই মন্ত্রণালয়ের লোকগুলি মানে বহাল তবিয়তে মিনিস্টার আছেন, উনারা কেন দায়-দায়িত্ব নিয়ে, আমি বলব না উনাদেরকে পদত্যাগ করার জন্য। উনারা অন্তত বলতে পারে যে এই জিনিসগুলো আমরা কন্ট্রোল করতে কেন পারতেছি না আপনি বা বলবেন না হচ্ছে কেন না। পদত্যাগ করার জন্য? সেই ক্ষেত্রে পদত্যাগ করার জন্য ওনাদের যদি এই ব্যর্থ হয় এই তাহলে যে তো পদত্যাগ করবে। অমানবিকতা বা এই যে এই যে একটা দলকে বা একটা নির্বাহী প্রধানকে বারবার বিব্রত করতেছে, এটা কেন আমি সেটা বলতে পারব না। তবে এই দেশ হইলে বা আপনার দেশ হইলে হয়তো উনি নিজে স্বইচ্ছায় অথবা ভিতরের ইচ্ছায় উনাকে হয়তো বদলি করা হতো অথবা উনি রিজাইন করত। কিন্তু আজকে বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে, এটা অত্যন্ত মর্মাহত। আমরা যারা এমনকি দেশে এবং প্রধানমন্ত্রীও বিদেশে থাকি, পদত্যাগ করত। আপনি যে দেশে আছেন, আমি যে দেশে আছি, প্রধানমন্ত্রীও হয়তো পদত্যাগ করতেন। বিভিন্ন মন্ত্রীরাও পদত্যাগ করতেন। প্রধানমন্ত্রী পদত্যাগ ব্যর্থতায়। করতো, এটা এটা একটু এক্সেপশন। এটার জন্য আরো অনেকগুলি প্রোস এন্ড কনস এবং আপস এন্ড ডাউনস দরকার। কিন্তু যারা সরাসরি দায়িত্বে আছেন, আমি সেটা বলতেছি, যারা সরাসরি আপনার যার নেতৃত্বে ওই ডিপার্টমেন্টটা বা ওইটা চলতেছে, সেই ক্ষেত্রে তারা কেন দায়-দায়িত্ব কিছুটা বহন করে না এবং এ নিয়ে বিব্রত হয় না বা লজ্জিত হয় না, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ। আমি কাউকে এখানে ছোট বড় করার কথা বলতেছি না। আমি একজন দেশপ্রেমিক হিসাবে এটা আমার মনে হয়। সেটা যেই দলের হোক, যেই দলেই ক্ষমতা থাকুক। তো এই বিষয়ে আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই আ মানে ধীরে, ধীরে আমরা সে এগু এগ এ এগুচ্ছি। এটা আমার মনে হচ্ছে। আর আপনি যেটা বলতে চাইতেছেন যে আ যে যে টাকাগুলি এক্সকিউজ করে দিছে বা ফরগিভ করছে। honestly speaking, বাংলাদেশের যদি আমি আরেকটা এক্সাম্পল দেই হাসিনা আপা আপনাকে। আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় এখানে সিআরএ তে চাকরি করে, কানাডা রেভিনিউ এজেন্সিতে। এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম, "তোমার দায়িত্ব কি?" তখন সে বলল, "ধরেন ভাইয়া এখানে অনেকেই আমরা যারা চাকরি করি ছোট, ছোট বা আমরা যারা সাধারণ মানুষ কর্মজীবী, তারা কিন্তু ট্যাক্স ফাঁকি দিতে পারে না। কিন্তু এখানে বড়, বড় যে সমস্ত পার্টিগুলি আছে, বিজনেস পার্টি, ওরা কিন্তু মিলিয়ন, মিলিয়ন ডলার ট্যাক্স দিচ্ছে না।" I was surprised। কথা বুঝছেন মাহমুদ ভাই? I was surprised যে এটা কিভাবে সম্ভব? তখন সে বলল যে, "দেখেন আপনাদের থেকে যে সমস্ত ট্যাক্স গুলি বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠান কালেকশন করে, এটা কিন্তু সরাসরি গভর্নমেন্ট ফান্ড এ যায় না। এটা তাদের কাছে একটা হিসাব থাকে। বছরের শেষে তারা ওই টাকাটা জমা দেয় না অনেকেই ডিসঅনেস্টলি। তখন দেখা গেল যে ৩ মিলিয়ন, ৪ মিলিয়ন, ৫ মিলিয়ন, ১০ মিলিয়ন এরকম অনেক টাকা পাওয়া। তো আমি বললাম, "তোমরা এটা কিভাবে রিকভারি করো?" বলল যে, "আমাদের ডিরেকশন থাকে, এটা অন দ্য রেকর্ড, যে তোমরা তাদের সাথে কথা বলবে, এমনভাবে বলবা যেন তারা হার্ট না হয়। কোনভাবেই তাদেরকে উত্ত্যক্ত এবং ইয়ে করা যাবে না। কারণ তারা যদি এটা বিজনেসটা বন্ধ করে দেয়, তাহলে আমাদের রাষ্ট্রের যে সমস্যা, সেটা আবার দেখা দিবে। Let them run their business, but by this time, one or the other way, recover the money from them." এটা বা ওইটা বিভিন্ন তাদের তখন বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্ট আছে কিভাবে কথা বলবে। এখন একটা দেশ রান করার জন্য বিহাইন্ড দ্য সিন কিচেন টেবলে কিন্তু অনেকগুলি বিষয় থাকে। যেই বিষয়গুলি রাষ্ট্র নির্ধারণ করে যে কিভাবে আমাদের রাষ্ট্রের জিডিপি ঠিক থাকবে, অর্থনীতি ঠিক থাকবে, ব্যবসা-বাণিজ্য ঠিক থাকবে, ব্যবসা-বাণিজ্যের লোকদেরকে এনকারেজ করা যাবে। তাদেরকে কখনো আপনার নার্ভাস করা যাবে না। তাদেরকে কখনো বিজনেস বহির্ভূত করা যাবে না। দরকার হলে তাদেরকে ভর্তুকি দিয়ে বিজনেসে রাখতে হয়। এখানে দেখেন জিএম বন্ধ হইতে হওয়ার উপক্রম হয়েছিল। তারপরে কয়েক বিলিয়ন ডলার তাদেরকে সারভাইভ করানো হয়েছে। এখানে আমি একটা কোম্পানিতে চাকরি করতাম। তারা অলমোস্ট গোইং টু ক্লোজ ২০০৮ সালে। এখন তাদেরকে মানে আবার বড় চেষ্টা বাংলাদেশে করছে। হয়েছে সবাই এখন এই ডাকাতি করবে ক্ষেত্রে কিন্তু তাদেরকে কিছু বলা যাবে না। তাদেরকে মন খারাপ করানো যাবে না। তাদেরকে আরো না, মন খারাপ না। তাদেরকে মন খারাপ না। তাদেরকে যদি আপনি কোনভাবে ডিস্টার্ব করেন, দেখা গেল যে তারা বিজনেসও করবে না, টাকাও দিবে না, তারা উধাও হয়ে যাবে। সারেন্ডার এজন্য করে আমরা দিবে। তাদেরকে That সুযোগ means দিব। thousands, thousands of টাকা people পাচার তারা করে ফেলার unemployed হয়ে সুযোগ যাবে। দিব। তো মিলন সেই ভাই? ক্ষেত্রে এখানে একটা চেক এন্ড ব্যালেন্স এর বিষয় আছে। সেই বিষয়টা যদি এটা ফরগিভ করার পরে যদি তারা বিজনেসে সারভাইভ করতে পারে এবং আরো ৫,০০০ কর্মজীবীকে ওখানে আনতে পারে বা তাদেরকে পর্যায়ক্রমে সেই টাকা রিকভারি করতে পারে, সেটা 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 তাদের অ্যাসাইনমেন্ট কিরকম আপনি করে কি করছে মনে করেন ওখানে। ইসলাম গ্রুপ সহ যায় যেসব গ্রুপ আছে এদের টাকা পয়সার অভাব? নাকি এরা পাচার এসএলএম করে গ্রুপের টাকা পয়সা অভাব নাই। কিন্তু এসএলএম গ্রুপ যদি কোন কারণে বিজনেস থেকে ওয়াক আউট করে অথবা যা দেওয়ার নারা আছে সেটাও করলো না, বিজনেসও মুভ করলো না, বিজনেস আর বাড়াইলো না, তাতে কি হবে? কারণ এসএলএম গ্রুপ সহ আরো ১০ টা গ্রুপ যদি এইভাবে বাংলাদেশ থেকে তারা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় বা সারেন্ডার করে,
এখন কোন পর্যায়ে গিয়ে বা কোন পরিস্থিতিতে গিয়ে তারা ফরগিভ পাইলো বা ফরগিভ করতেছে, নিশ্চয়ই সেখানে একটা দেন দরবার আছে। নিশ্চয়ই সেখানে একটা কমিটমেন্ট আছে। এখন সেই কমিটমেন্ট আমি আর আপনি যেহেতু আমরা অবস্থার বাহিরে, যদি সেটা করার প্রেক্ষিতে দেশের এবং জনগণের ক্ষতি সাধিত হয়, সেটা হবে অত্যন্ত দুঃখজনক। আর সেটা করার কারণে যদি তারা সারভাইভ করে আরো ৫০,০০০ লোকের কাজে নিয়োগ করতে পারে বা তারা যদি বিজনেসে টিকে থাকে বা বাংলাদেশের অর্থনীতিকে উন্নয়নের দিকে নেওয়ার চেষ্টা করে বা বর্তমান সরকারের যে সমস্ত মানে প্ল্যান সেটার সাথে তারা কন্ট্রিবিউট করে, তাহলে অবভিয়াসলি আমাদের দেখার বিষয় আছে এখানে। এখন আমি সবকিছুর ব্যাপারে ধরেন এখানে ট্যাক্স নিয়ে বা যেটা ফাঁকি দিচ্ছে সেটাও দিলাম না, তারপর পরে দেখা যায় আসলটাও পাচ্ছি না। তো দিস ইজ অল বিজিয়েবল, কারণ এখানে ধরাধরি মারামারি করার জায়গা না, কারণ এখানে হলো অর্থনীতির বিষয়। তো সেই ক্ষেত্রে সরকার নিশ্চয়ই তাদের থেকে একটা কমিটমেন্ট বা তাদের থেকে তাদের ভবিষ্যৎ প্ল্যান তারা কি করতে চাইতেছে সেটা নিশ্চয়ই তারা জানে। সেখানে দেন দরবার আসছে আমার মনে হচ্ছে, এবং অবভিয়াসলি যদি সেই ফরগিভ করার কারণে রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি বা সাধন হয়, সেটা আসলে খুব সমীচীন হবে না। কিন্তু এটা ফরগিভ করার কারণে যদি অন্যভাবে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়িত হয় এবং তারা বিজনেসে টিকে থাকে, সেটা হয়তো আমাদের দেশের জন্য এবং আমাদের মানুষের জন্য ভালো হবে। থ্যাংক ইউ।